আমার জন্মের পর নাকি আমাকে নিয়ে সারা পরিবারের কান্নার মেলা বসে গিয়েছিল। আমার মাও নাকি আমাকে বুকের দুধ দিতেন না, কারণ মেয়ে হয়েছি বলে। পরিবারের সবার ইচ্ছা ছিল প্রথম ছেলে সন্তান হোক, ছেলে হলে তাদের সব স্বপ্ন মনের আশা পূরণ করবে। আমার জন্মের পর আমার বাবা দেওয়ালে মাথা ঠুকে ঠুকে কেঁদেছিলেন অনেক, অথচ তারা কেউই ভাবে না তাদের সবারই জন্ম কোনো না কোনো নারীর গর্ভে হয়েছে। আমি ঋতু। মা বলতো আমার শরীরের বৃদ্ধি খুব অল্প বয়সেই অনেক বেড়ে গিয়েছিল। আমি সুন্দর কি না জানি না, কিন্তু আমি বেড়ে ওঠার সাথে মা বাবার আমাকে নিয়ে আফসোসের শেষ ছিল না। এদিকে গ্রামের সবাই আমাকে দেখলে আর চোখে তাকাতো, জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাতো। আমি হরেক রকম মানুষের অসাধু কথাবার্তার মধ্যে দিয়ে আমার প্রাইমারি পার করলাম। তবে প্রাইমারি শেষ হতে না হতেই আমার পড়াশোনার ইতি ঘটলো। আমার বয়স যখন 13, হঠাৎ আমার বাবা মারা যান। এতিমকে সবাই সান্ত্বনা দিতে এসেছিল, সেই সাথে এসেছিল এতিমের কাছে আরও কিছু পেতে। দূর সম্পর্কে চাচা দাদা বয়সীরা এসে আদরের ছলে কত যে বুকে হাত দিয়েছে তার আর হিসাব কে রাখে। আবার বয়স যখন 14 বছর, তখন একদিন মা আমাকে আমার চাচার কাছে রেখে চলে গেলেন অন্য সংসারে। সেই দিন আমি বুঝেছিলাম আমার জীবনে আপন বলতে আর কেউ রইল না। সেদিন থেকে আমি আমার চাচার ঘরে আমার নতুন ঠিকানা হলো। এক রাতে চাচার ছোট ছেলে, যে কিনা আমার 1 বছরের ছোট, সে আমার ঘরে আসলো। মাঝরাতে চাচাতো ছোট ভাই এসে চুপি চুপি আমার পাশে বসে আমাকে বলে উঠল, ঋতু আপু, তোমার কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। ওর এমন কথা শুনে প্রথমে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। কথাটা শুনে সত্যি কেঁদে ফেলেছিলাম অনেক। অন্তত কেউ তো বলল সে আমার পাশে আছে। কিন্তু রাত গভীর হতেই ছোট কাকাতো ভাই বোনের আবদারের আমার সাথে খারাপ আচরণ করতে শুরু করলো। তাই জীবনে বারবার ঠোকর খেয়ে এটা ঠিকই শিখেছি, স্বার্থ ছাড়া আমার পাশে কেউ দাঁড়ায়নি। এইদিকে আমি যেহেতু লেখাপড়া করি নাই, তাই সারাদিন কাকার ঘরের কাজই আমার প্রতিদিনের নির্ধারিত পেশা হয়ে গেল। ঘর মোছা, থালা বাসন মাজা, সবার কাপড় ধোয়া আমার নিত্য দৈনন্দিন কাজ। যদিও রান্নাবান্নার কাজ আমার কাকি করতেন, কিন্তু সব কাটাকাটি তিনি আমাকে দিয়ে করাতেন। এই ছোট বয়সে এত কিছু করতে গিয়ে মাঝে মাঝে হাঁপিয়ে উঠতাম আমি। তবু মনকে সান্ত্বনা দিতাম, মনে মনে বলতাম আপন ঘরই তো আছি। কিছুদিন যেতে না যেতেই বুঝলাম কাকি আমাকে আর সহ্য করতে পারছেন না। তিনি কাকাকে বারবার আমার বাবার ওই অল্প রেখে যাওয়া সম্পত্তি নিজের নামে করতে উঠে পড়ে লেগে গেলেন। আমি আর কি করব, সম্পত্তি দিয়ে তাদের কাছেই তো থাকি। তাই আমিও মনে মনে ভেবেছিলাম এইসব দিয়ে কি আর লাভ, নিতে চাচ্ছি নিয়ে যাক ওনারা। কিন্তু আমার দুঃখের দিনগুলো তখনই বেড়ে যেতে লাগলো যখন আমার বাবার সম্পত্তি আমার কাকি নিয়ে গেলেন। আস্তে আস্তে আমি যেন কাকির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালাম। প্রায় রাতে তিনি কাকাকে বলতে শুনতাম, এলাকার ছেলেরা নাকি এ ঘরের সামনে সারাক্ষণ ঘোরাফেরা করে। এ নিয়ে প্রতি রাতেরই কাকা কাকির মাঝে ঝগড়া বেঁধে যেত। আমি অনাথ, তাই আমি এটা ঠিকই বুঝতাম কিভাবে নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখতে হয়। তাই ঘর থেকে বেশি বের হতাম না, সবসময় পর্দার ভেতরে নিজেকে গুটিয়েই রাখতাম, যাতে আমার জন্য এ বাড়ির মানুষগুলোর কোনো অসম্মান না হয়। এক সকালে কাকারা সবাই চলে গেল ঢাকা। রয়ে গেল শুধু তাদের বড় ছেলে, তার কলেজে পরীক্ষা দেখে যাবে না। আমার ওপর দায়িত্ব তার খেয়াল রাখা, কলেজ থেকে আসতে ভাত দেওয়া, চা লাগলে চা করে দেয়া, এই সব করেই ঠিকভাবে সারাদিন কাটালাম। রাতে ভাইয়া বলল তার রুমে যেন থাকি, তার নাকি একা ভয় লাগে। কিন্তু আমার তো অন্য কারো ঘরে শুতে অভ্যাস নেই, তাও কিনা 17 থেকে 18 বছরের ছেলে। অনিচ্ছাকৃত বাধ্য হয়ে যেতেই হলো। সে খাটে আর আমি আর ফ্লোরে। বারবার কাপড় টেনে ঠিক করে শুয়ে আছি, প্রচণ্ড গরম, তাও গায়ে চাদর দিয়ে রেখেছিলাম। ঘুম আসছিল না, কারণ এভাবে কখনো এক ঘরে কোনো ছেলে নিয়ে থাকি নাই আগে। অজানা এক ভয়ে কেঁপে উঠেছিলাম। একটু পরপর কিছুক্ষণ পরে বুঝতে পারি ভাইয়া খাট থেকে নেমেছে, টয়লেট যাবে ভেবে আমি ঘুমের মতো করে পড়েছিলাম। কিন্তু ঠিক একটু পরেই আমি আমার কোমরে কারো স্পর্শ পাই। হাতটা কোমর থেকে অল্প অল্প করে ওপরের দিকে উঠছিল। ভয়ে সংশয়ে আমি পাথর হয়েছিলাম, যেন কি হচ্ছে, কিভাবে হচ্ছে জানি না। যখন হাতটা পুরোপুরি আমার বুকের উপর রাখা হলো, তখন আমি মানুষটার দিকে ঘুরে তাকালাম। ভাইয়া আমার দিকে একটা হাসি দিয়ে আরেক হাতও আমার আরেক বুকের উপর রাখলো। আমি অন্ধকারে অনুভব করলাম আমার কেউ নেই এই দুনিয়ায়। আস্তে আস্তে শুরু হলো তার অসভ্যতা। আমার সালোয়ার আমার ইচ্ছার বিরুদ্ধে খুলতে শুরু করলো। আমি চিৎকার দেব বলে ভাইকে শাসালাম,
কিন্তু সে আমার কোনো কথা শুনল না। একটা পর্যায়ে আমি তার বিরুদ্ধে গেলাম, কিন্তু সে তখন আমারই ওড়না দিয়ে আমার মুখ হাত বেঁধে আমার উপর নির্যাতন করলো। সারা রাত মুখ বুজে সহ্য করলাম তার অমানবিক নির্যাতন। মানুষ অসহায় বলে তখন তার মূল্য থাকে না। কাকা কাকি তার এই প্রাপ্তবয়স্ক ছেলের কাছে রেখে গেছেন, একটি বার ভাবেননি আমি মেয়ে, আমি অবলা নারী। ভেবেছিলাম কাকা তো বড় ভাই, অন্তত আমার সাথে এমন আচরণ করবে না, বোনের মতো দেখবে। কিন্তু না, এই পৃথিবীতে নারীরা শুধুমাত্র পুরুষের ভোগের সামগ্রী। চারিদিকে পুরুষতান্ত্রিক হিংস্র তারায় আমি প্রতিনিয়ত এক একজনের লালসার শিকার হচ্ছি। কেউ কি নেই এই দুনিয়ায় আমায় যোগ্য সম্মান দিয়ে আমাকে অন্ধকার জীবন থেকে মুক্তি দেবে? শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে আমি গঙ্গাতে ছিলাম। তখন কাকাতো ভাই আমার হাত ও মুখের বাঁধন খুলে দিল। প্রচণ্ড ঘৃণা নিয়ে তাকালাম ভাইয়ের দিকে। ছি, আজ পৃথিবীর কাউকে আমি বিশ্বাস করি না। মানুষ কতটা নীচ হতে পারে যা আমি প্রতিনিয়ত জীবন থেকে ঠোকর খেয়ে খেয়ে বুঝেছিলাম। পরদিন কাকা কাকি সবাই আসলো। আমি কাকিকে নির্জনে সব কিছু খুলে বললাম, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করেনি। বিশ্বাস করলেও ও নিজের ছেলের জন্য উল্টো আমাকে অপয়া, মিথ্যাবাদী, খারাপ মেয়ে বানিয়ে দিলেন। কাকি ও কাকাতো ভাই, কাকার সামনে কাকি ও কাকাতো আমার উপর হাত তুললেন। আমি অনেক অনুনয় করেও রক্ষা পাই না। দিনের পর দিন শুরু হলো তাদের অত্যাচার। একদিন রাতে আমি পালিয়ে গেলাম। দু চোখ যেদিকে যায় সেদিকে ছুটলাম, কিন্তু এত বড় পৃথিবীতে আমার জায়গা হলো সবশেষে রাস্তায়। কিন্তু একাকী অসহায় হয়ে যখন রাস্তায় ঘুরছিলাম, সমাজের লোলপুর দৃষ্টি দিয়ে তাকাতে লাগলো আমার দিকে। ভাবলাম আজ নয় কাল মানুষ নামক হিংস্র পশুর এই জগতে হয়তো দিনে দিনে নিঃশেষ হতে হবে আমাকে। তাই ঠিক করলাম আত্মহত্যা করব। রাস্তার উপরে বিশাল ব্রিজ থেকে লাফিয়ে পড়লাম। মনস্থির করলাম। তখন পুলিশের টহলরত এক গাড়ি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। আমাকে দেখে নারী কনস্টেবল দুইজন ধরে নিয়ে গাড়িতে তুললো। একজন পুলিশ জানতে চাইল আমার ঠিকানা। আমি বললাম এই সংসারে আমার কেউ নেই বলেই তাদের পরিচয় দিলাম। আমি অনাথ, এতিম, একা। সেই গাড়িতে একটি যুবক বয়সী পুলিশ সদস্য ছিল। আমার কথাগুলো শুনে আমার প্রতি তার হয়তো মায়া লাগে, তাই সে বলে উঠল আমাকে তার মায়ের বাসায় নিয়ে যাবে। এই দুনিয়ায় আমি কাউকে বিশ্বাস করি না। যেখানে আপন মানুষগুলো আমার সাথে অসভ্যতা করতে দ্বিধাবোধ করেনি, সেখানে পরপুরুষ আমার কতটুকু বা সম্মান দেবে? আমি কিছুক্ষণ চুপ হয়ে থাকলাম। একজন নারী কনস্টেবল মহিলা আমি ভয় পাচ্ছি এটা বুঝতে পেরে আমার পাশে এসে বসলো। মহিলাটি আমার কানের কাছে এসে বললেন আমি যেন যাই। সেই মানুষটা নাকি খুব ভালো মানুষ। আমি যেতে রাজি হলাম। মানুষটি আমাকে তার বাসায় তার মায়ের কাছে নিয়ে গেলেন। বৃদ্ধ মহিলা আমার কাছে জানতে চাইলেন আমার জীবনের গল্প। আমি সব কথা তাদের খুলে বললাম। মহিলাটি আমার জীবনের গল্প শুনতে গিয়ে দেখলাম চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি আমায় বুকে টেনে নিলেন আর বললেন আজ থেকে আমি তাকে যেন মা বলে ডাকি। ওনার কোনো মেয়ে নেই, তাই তিনি আমাকে মেয়ের জায়গা দিতে চাইলেন। কথাগুলো শুনে আমার চোখ থেকে নিমিষেই জল গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। ভাবলাম পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, তা না হলে পৃথিবী কবে ধ্বংস হয়ে যেত। নতুন ঠিকানায় নতুন জীবনে আমি যেন বাঁচার আশা খুঁজে পেলাম। আস্তে আস্তে এই পরিবারের মানুষগুলো আমাকে পরম আপন করে নিতে লাগলেন। একটা সময় মনে হলো আমি এই পরিবারের একজন সদস্য। মাস কয়েক পরের ঘটনা। একদিন বৃদ্ধ মহিলা আমাকে ডেকে নিয়ে কাছে বসিয়ে বললেন মা, আমার যথেষ্ট বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় না। ঋতু, তোকে আমি আমার মেয়ের মতো দেখি, তাই আমি বেঁচে থাকতে তোর বিয়ে দিতে চাই। আমার ছেলে আশরাফ উপযুক্ত। আমি জানি আমার ছেলের জন্য ভালো ঘর থেকে বউ আনতে পারবো, কিন্তু আমি বউ পাবো, তোর মতো মেয়ে পাবো না। আশরাফ তোকে বিয়ে করতে রাজি হয়েছে, তুই কি আমার ছেলেকে বিয়ে করবি? মহিলার কথাগুলো শুনে আমি সাথে সাথে কান্নায় ভেঙে পড়লাম। চোখের স্মৃতিতে ভেসে উঠল সেদিনের কথা। জীবনের প্রতি প্রচণ্ড ঘৃণা নিয়ে সেদিন হেঁটে হেঁটে উঁচু ব্রিজের দিকে যাচ্ছিলাম। যদিও আমি খুব কষ্ট করে ব্রিজের ওপর উঠি। শেষবারের মতো আকাশের দিকে তাকিয়েছিলাম আর বলেছিলাম এই সুন্দর পৃথিবীতে আমি বাঁচতে চাই, কিন্তু ওরা আমায় সুন্দরভাবে বাঁচতে দেবে না। তাই বুক বাঁধলাম পাষাণে। চোখ দুটো বন্ধ করে সিদ্ধান্ত নিলাম আমি ঝাঁপ দেব। হয়তো অল্প সময়ের ভেতর আমার জীবনে ইতি ঘটবে। ঠিক তখনই ওরা এসে আমায় বাঁচিয়ে দিল। আমি আবার নতুন জীবন ফিরে পেলাম। সেদিন কখনো ভাবিনি আজ আমি
এমন একটা জীবন ফিরে পাবো। তাই পরক্ষণে চোখ তুলে তাকালাম মহিলার দিকে। আমার এই অন্ধকার জীবনে এই মানুষগুলো যেন আলোর মতো আবির্ভূত হয়েছেন, যেখানে আমার জীবনের গল্পটা তুচ্ছ তাচ্ছিল্যের। লোকচক্ষু সমাজে সম্ভ্রমহীন নারী আমি, যার মা নেই, বাবা নেই, নেই মাথা গোজার ঠাঁই, অথচ এই রাস্তার মেয়েকেও ওনারা আজ স্থান দিয়েছেন পুত্রবধূর শাড়িতে। তাই মাতৃতুল্য স্নেহময়ী মানুষটাকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম অনেকক্ষণ। আজ মাসের শেষ বৃহস্পতিবার মা আমায় ডেকে নিয়ে বললেন, ঋতু, আজ আশরাফ আসবে, ছেলেটার জন্য ভালো কিছু রান্না করিস মা। কথাটা শুনেই আমি খুব আগ্রহ নিয়ে কিচেনে প্রবেশ করলাম। নিজ হাতে ওই মানুষটার জন্য পরম যত্নে হরেক রকম খাবার রান্না করলাম। রান্না করতে গিয়ে হঠাৎ চোখ দুটো জলে ভেসে গেল। বারবার হাতের উল্টো পিঠে চোখের জলগুলো মুছলাম অগোচরে, আর নিজেকে বললাম, সমাজে মানদণ্ডে আশরাফ একজন উচ্চপদস্থ সাব ইন্সপেক্টর, সুদর্শন যুবক, জেনে শুনে এই অবলা নারীকে বিয়ে করতে চাচ্ছেন। অথচ মানুষটা চাইলে আমার থেকে অনেক সুন্দর ভালো ঘরে মেয়ে খুঁজে বিয়ে করতে পারতেন। তার এই সহানুভূতি আমাকে হয়তো বাঁচার নতুন স্বপ্ন জাগাবে। পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে, ঠিক তদ্রূপ ভালো মানুষও আছে, যা ওই মানুষগুলোকে না দেখতে হয়তো বুঝতে পারতাম না। বিকেল 5টার দিকে আশরাফ বাড়িতে ফিরলেন। দেখলাম ভ্যান গাড়ি ভর্তি মাসের সমস্ত বাজার সদাই নিয়ে। খুব ইচ্ছে করছিল রোদে পুড়ে যাওয়া মানুষটা পাশে গিয়ে বাতাস করব, কিন্তু বিষয়টা ভাবতে আমার লজ্জা মাথা কাটা গেল। কিচেনে দৌড়ে গেলাম। তাড়াহুড়ো করেই ঠান্ডা পানি দিয়ে 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে ওনার সামনে এসে দাঁড়ালাম। আমার হাতে শরবতের গ্লাসটি দেখে মানুষটি অপলক দৃষ্টিতে মাথা তুলে তাকালেন, তবে আমি তার চোখের দিকে তাকাতে পারলাম না। খুব ইচ্ছে করছিল তাকে মন ভরে দেখি, কিন্তু আমার সেই সাহসটুকু হলো না। বারবার মানুষটির সামনে নিজেকে নিতান্ত ছোট মনে হয়েছে। তাই লেবুর গ্লাসটি হাতে নিয়ে দ্রুত কিচেনের দিকে চলে আসলাম। তবে এসেই জানালার পর্দার আড়ালে লোকটাকে বার কয়েক লুকিয়ে দেখলাম। সন্ধ্যার শেষ প্রহরে আমি আমার রুমে বসেছিলাম। হঠাৎ মা এসে রুমে প্রবেশ করলেন, হাতে কি যেন একটা। চোখ তুলে তাকাতেই দেখলাম একটা শপিং ব্যাগ আমার হাতে দিয়ে তিনি বললেন, মা ঋতু, আমার ছেলে আশরাফ তোর জন্য একটা শাড়ি কিনেছে, দেখো তো কেমন হয়েছে। অতঃপর ব্যাগটি আমার হাতে দিয়ে তিনি রুম থেকে চলে গেলেন। আমি প্রচণ্ড উৎকণ্ঠায় ব্যাগের দিকে তাকালাম। একটি বাহারি শাড়ি, নিপুণ হাতে মোলায়েম নকশার তৈরি। শাড়িটি দেখতে অসম্ভব সুন্দর ছিল। মানুষটি হয়তো অনেক দোকান ঘুরে এই কাপড়টি কিনেছেন। মুহূর্তে চোখের কোণে এক ফোঁটা জল বেরিয়ে আসলো। কিছুক্ষণের জন্য নিজেকে অনেক সুখী মনে হলো। তৎক্ষণাৎ কাপড়টি হাতে নিয়ে আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার কাপড়ের একটা অংশ কাঁধে রেখে নিজের দিকে তাকিয়ে বললাম, হয়তো আমার এই জীবন বৃথা যায়নি। আজ কিছুদিন হলো আশরাফ বাড়িতে আছেন। আমাদের বিয়ের জন্য বাড়িতে অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন আয়োজন চলছে। দিন কয়েকের ভেতর আমাদের বিয়ে। হঠাৎ আশরাফ আমার রুমের দরজায় এসে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করে বললেন, আপনি একটু রেডি হয়ে নেন। কথাটা শুনে আমি বিস্মিত চোখে তাকালাম। আমাকে অবাক হতে দেখে এবার আগ বাড়িয়ে বলে উঠলেন, মা বলেছেন আপনাকে নিয়ে মার্কেটে যেতে, বিয়ের বাজার করতে হবে, একটু তাড়াতাড়ি রেডি হয়ে নেন প্লিজ। আমি শুধু মাথাটা নিচের দিকে রেখে হ্যাঁ বলে সায় দিলাম। তবে মনের ভেতরে আনন্দের উচ্ছ্বাস যেন কিছুতেই বাঁধ মানছে না। উনি চলে যেতেই সাথে সাথে মাথা ঘুরিয়ে নিয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখে নিজের সাথে আনন্দটুকু শেয়ার করলাম নিমিষেই। এবার নিজেকে বললাম, তবে কি সত্যি আমি এই পৃথিবীতে একা নই? এই অভাগিনীর জীবনে সত্যি তাহলে সুখ নামক স্বপ্ন দুয়ারে খরা নাড়ছে। তৎক্ষণাৎ উৎফুল্ল মনে তাড়াহুড়ো করে আলমারির দিকে ছুটে গেলাম আর সেদিনের ওনার দেওয়া শাড়িটি বের করলাম। এবার শাড়িটি পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক এবং কপালে ছোট্ট করে আঁকলাম একটা গাঢ় কালো টিপ। পরক্ষণে নিজেকে গুছিয়ে নিয়ে মানুষটির সামনে গিয়ে দাঁড়ালাম। মাথা তুলে অনেকটা অবাক চোখে তাকালেন আশরাফ। তার অমন মায়াভরা চোখে তাকাতে গিয়ে কেন জানি আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু আমাকে তাকাতে দেখে তিনি সরম নমিত হয়ে চোখটা সরিয়ে নিলেন মুহূর্তেই, আর পরক্ষণে মৃদু গম্ভীর স্বরে বলে উঠলেন, হ্যাঁ এবার চলুন যাওয়া যাক। আমি শুধু ওনাকে অনুসরণ করে পেছনে হাঁটতে লাগলাম। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা বাড়ি ফিরলাম। দুজনের হাতে গোটা 5-7 শপিং ব্যাগ, কোনো কিছু বাদ রাখেননি তিনি।
কাপড় থেকে শুরু প্রসাধনী, কসমেটিক, ইমিটেশন গয়না এবং ব্যবহারের নিত্য প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র পর্যন্ত কিনেছেন আশরাফ। বিয়ের মাত্র 2 দিন বাকি। কেন জানি ইদানিং রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না আমার। সারাক্ষণ কি যেন একটা স্বপ্ন চোখের পাতায় ক্ষণে ক্ষণে আসে, কিন্তু যখনই স্বপ্নটা চোখে আসে ঠিক তখনই মনটাকে রাঙিয়ে দিয়ে যায়। তাই তো সারা রাত জেগে জেগে ঘুরিয়ে ঘুরিয়ে সেই স্বপ্নটা দেখি বারবার। আজ একটু সকাল সকাল কিচেনের দিকে ছুটে গেলাম। একটা কেটলিতে সামান্য কিছু পানি নিয়ে চুলায় চা বসালাম। এবার 2 কাপে চা হাতে নিয়ে একটা মাকে দিলাম, তারপর আরেকটা চায়ের কাপ ওনার রুমের দিকে নিয়ে গেলাম। আমাকে এত সকালে চা দিতে দেখে লোকটার চোখে মুখে কিঞ্চিত আনন্দের বহিঃপ্রকাশ। ওনাকে চা দিয়ে মায়ের রুমের দিকে আবারও ফিরে আসলাম। এবার মায়ের বিছানাটা ঠিক করতে যাব। ঠিক তখনই মা আমাকে লক্ষ্য করে বললেন, এই দিকে আয় ঋতু। আমি ওনার পাশে গিয়ে বসলাম। এবার তিনি উঠে গিয়ে আলমারি থেকে কী যেন বের করলেন। ভালো করে তাকাতেই দেখলাম একটা বাক্স। প্রথম চাহনিতে বুঝতে পারলাম না, তৎক্ষণাৎ মা আমার সামনে এটা রাখলেন আর বললেন, মা ঋতু, এটা আমার গয়নার বাক্স। আমি আমার আশরাফের বউয়ের জন্য রেখেছিলাম। 2 দিন পর তুই আমার ছেলের বউ হবে। এই গয়নার বাক্সটি তুই রাখ। মায়ের কথাগুলো শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তাই সাথে সাথেই মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কান্না চোখে মাকে বললাম, আমার কিছু লাগবে না, শুধু সারা জীবন এই অভাগিনীকে আপনার পায়ে ঠাঁই দিয়েন। তিনিও আমার মাথায় হাত রেখে বললেন, পাগল মেয়ে একটা, কাঁদছিস কেন? আজ পর কাল তোর বিয়ে, এইভাবে কাঁদলে কি হয়? এটা তুই রাখ মা। মনে মনে নিজেকে বললাম, ওনাদের আন্তরিকতা আর ভালোবাসা অপরিসীম, যা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যার জীবন দুঃখে ভরা তার কপালে কি এত বড় সুখ সয়? তাই তো অভাগিনীর কপালে সুখ সইল না। হঠাৎ আচমকাই সারা দিন থেকে প্রচণ্ড মাথা ঝিনঝিন করছিল আমার। প্রথমে বিষয়টি সামান্য ভেবেই এড়িয়ে গেলাম, কিন্তু আমার জানা ছিল না আমার কপালে আর কি দুঃখ অপেক্ষা করছে। দুপুরের মধ্যাহ্নভোজের জন্য আশরাফ ও মা খাবার টেবিলে বসলেন। আমি নিজ হাতে তাদেরকে খাবারগুলো পরিবেশন করছিলাম পরম আনন্দ মনে। হঠাৎ মাথাটা অদ্ভুত ঘুরতে লাগলো আমার। চোখ দিয়ে বারবার ঝাপসা দেখছিলাম। মুহূর্তেই আমাকে হন্তদন্ত হয়ে খাবার পরিবেশন করতে দেখে আশরাফ খুব অবাক হয়ে তাকালেন। মানুষটি হয়তো বুঝতে পেরেছেন আমি স্বাভাবিক সেন্সে নেই, তাই তো বারবারই আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিলেন। কিছুক্ষণ যেতে না যেতে আমার মাথার স্নায়ুকোষগুলো দুর্বল হয়ে আসতে লাগলো। কবে কীভাবে মেঝেতে পড়ে গেলাম বুঝতেই পারলাম না। জ্ঞান ফেরার পর প্রথম পলক তাকিয়ে দেখলাম আশরাফ দূরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। তাকে দেখে যথেষ্ট চিন্তিত মনে হচ্ছে। পাশে তাকালাম, মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমার চোখ খুলতেই তিনি বলে উঠলেন, তোর কেমন লাগছে ঋতু? আমি ছোট্ট একটি দীর্ঘশ্বাস ফেলে বললাম, এখন ভালো লাগছে মা। এবার মাথা তুলে মাকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, মা আমার কি হয়েছিল? আজ তুই হঠাৎ অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গিয়েছিলি। আমি ও আশরাফ তোকে ধরাধরি করে আমার রুমে বিছানায় নিয়ে আসলাম। মায়ের কথা শুনে আমি চোখ দুটো বড় বড় করে তাকালাম। আমার অতিশয় অস্থিরতা দেখে মা আবার বলে উঠলেন, চিন্তা করিস না, কিছু হয়নি, হয়তো অতিরিক্ত দুশ্চিন্তায় তুই অজ্ঞান হয়ে গিয়েছিস। আমি বলি, ঋতু এত কি চিন্তা করিস? আজ পর কাল তোর বিয়ে, পেছনে যা হয়েছে ভুলে যা, এখন সুখের সময়। আশরাফকে নিয়ে সংসার করবি। পরক্ষণে আমার কাঁধে হাত রেখে মা পরম উৎসাহ দিয়ে বললেন, দেখিস তুই খুব সুখী হবি। আমার আশরাফ খুব ভালো ছেলে। হ্যাঁ, মায়ের কথায় আমি মৃদু হাসলাম আর ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখে সায় দিয়ে বললাম, তবে মনে মনে ঠিকই বলেছি, সত্যি মানুষটি অমায়িক। এটা বলতে বলতে মাথাটা ওপাশ করে ঘুরে তাকালাম। দেখলাম তিনি ওই দূরের দরজায় দাঁড়িয়ে দেখছিলেন আমার, তবে আমার দিকে কেমন অদ্ভুত চাহনিতে তাকাচ্ছেন। তারই চিন্তিত চেহারার মুখখানি দেখে আমার বারবারই খটকা লাগছিল, কেমন অস্পষ্ট গভীর দুশ্চিন্তার ছাপ। হঠাৎ মানুষটা এমন চুপসে গেলেন কেন? নিজেকে প্রশ্ন করলাম। আস্তে আস্তে আমার শরীরে ভারসাম্য ফিরে আসছিল, তাই আমি একটা সময় উঠতে চাইছিলাম। মা আবারও আমার মাথায় হাত দিয়ে বললেন, না, উঠবে না, কিছুক্ষণ ঘুমিয়ে থাক। ঋতু, আমি বললাম, মা রান্না করতে হবে, চুপ করে শুয়ে থাকতো।
কোনো কথা বলবি না, রান্নার জন্য কাজের মহিলা সালেহা আছে, আর আমি তো আছি। এদিকে সারাদিন রুমে শুয়ে শুয়ে থাকতে থাকতে আমার মোটেই ভালো লাগছিল না, তবে শরীরটা আগে থেকে এখন অনেকটা ভালো। তাই নিজেকে গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। পরক্ষণে ভাবলাম মায়ের রুমের দিকে যাব, তাই গুটি গুটি পায়ে মায়ের রুমের দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু হঠাৎ ওপাশ থেকে আশরাফ ও মায়ের কথোপকথন আমার কানে ভেসে আসলো। কি একটা বিষয় নিয়ে ওনারা কথা বলছিলেন, তাই জানালার পাশ কাটিয়ে নিজেকে একটু আড়াল করেই শুনছিলাম। মা আশরাফকে লক্ষ্য করে বলেছেন, কী রে আশরাফ, অনেকক্ষণ থেকে শুধু বসে বিড়বিড় করে যাচ্ছিস, কি একটা বলবি বলেছিলি তুই? মা, কি হয়েছে আশরাফ, এমন ইতস্তত করছিস কেন বাবা? মা, আজ ডাক্তার সেলিনা চেম্বারে গিয়ে আমায় ফোন করেছিলেন, ওনার মুখ থেকে শুনলাম। ডাক্তার কি বলেছে? আমার ঋতুর কি কিছু হয়েছে? এই আশরাফ, কথা বলছিস না কেন? মা, তিনি বলেছেন ঋতু। ঋতু কি? মা, ঋতু 3 মাসের অন্তঃসত্ত্বা। কি? হ্যাঁ মা। কথাটা শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়ল, চোখ দুটো জলে ভিজে গেল নিমিষেই। নিজের শরীরের দিকে তাকালাম বারবারই। 16 থেকে 17 বছরের অবুঝ মেয়ে আমি, যার মা নেই বাবা নেই। হয়তো আমি অনেক কিছু জানি না, যেখানে মেয়েরা তাদের মায়ের কাছ থেকে কৈশোর বয়সে অনেক কিছু শিখে নেয়, সেই জায়গায় আমার শিখতে হয়েছে নিজেকে প্রশ্ন করে। শৈশবে মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, তার আগে কোনটা ভালো কোনটা মন্দ মাঝে মাঝে উত্তর পাইনি, তখন নিজেকে প্রশ্ন করে শিখেছি। কিন্তু আজ আমার অজান্তেই আমি অন্তঃসত্ত্বা। এই কঠিন সত্যটা বিশ্বাস করতে আমার সত্যি কষ্ট হচ্ছিল। আমার ভেতরটা ফেটে যাচ্ছিল বারবারই, মন চাচ্ছিল চিৎকার করে কাঁদবো, কিন্তু আমি কাঁদতে পারলাম না। কই, আমি তো কোনো পাপ করিনি, কোনো দোষও করিনি, তাহলে আমার জীবনের কেন কলঙ্কের অধ্যায় শুরু হবে? কেন বারবার আমার জীবন তুচ্ছতাচ্ছিল্য ও বিষাদাময় হবে? কেন কেন তবে কেন? সেদিন বেঁচে ফিরলাম, আমি কি কখনো বিষাদময় জীবন থেকে মুক্তি পাবো না? কেন জানি নিজেকে সেই মুহূর্তে খুব ছোট মনে হচ্ছিল আমার। তাই তো অতি কষ্টের মধ্যে হাসলাম, নিজেকে নিয়ে বারবার ঠাট্টা করলাম। এই কলঙ্কময় জীবনে আমাকে কেউ বরণ করে নেবে না, না নেবে না। পৃথিবীর মানুষগুলো সৌন্দর্যের পূজারী, তবে সেটা পবিত্র সুন্দর। কেউ কলঙ্ক ভালোবাসে না, ঠিক আমাকেও ভালোবাসবে না। আমি তো অশুদ্ধ, অপবিত্র। চোখের জলে বুক ভাসিয়ে গঙ্গাতে গঙ্গাতে নিজের রুমের দিকে ফিরে আসলাম। রুমে ফিরতেই চোখ পড়ল ওপাশে আলনাটার উপর আমারই হাতে যত্নে রাখা লাল বেনারসিটা, ঠিক তার পাশে মেঝেতে সযত্নে রাখা ইমিটেশন বক্স, ঠিক ডান পাশে ড্রেসিং টেবিলটি রাখা সদ্য সাজানোর প্রসাধনী জিনিসপত্র, ঠিক দুই পাশে সদ্য কেনা খুঁটিনাটি আসবাবপত্র। কিন্তু ঋতুর চোখে এগুলো আজ কেবলই একটা স্বপ্ন, যা কান্না হয়ে চোখের আঙিনায় ভেসে যাচ্ছে নীরবে। খানিকক্ষণ লাল বেনারসির দিকে তাকালাম অপলক। খুব ইচ্ছে হলো আমি বউ সাজবো, নাকে দেব সোনালি রঙের নথ, 2 হাতে সোনার চুড়ি গহনা, গায়ে জড়ানো লাল টুকটুকে বেনারসি, আর আলতা রাঙা পায়ে ওই ফুলসজ্জার বিছানায় গুটি মুটি মেরে বসে থাকবো কারো প্রতীক্ষায়। তখন চারিদিকটা কেমন নিতর নিস্তব্ধ হয়ে রবে। আমি প্রহর গুনব সময়ে, যেমন ঘড়ির কাঁটার এক একটা সেকেন্ড চলে যাবে স্রোতের মতো। ঠিক তখনই আমার সকল নীরবতা ভেঙে কেউ একজন দরজা খুলে ঘরে প্রবেশ করবে। আমি থমকে যাব। আমার মনে হবে আমার গলার অবশিষ্ট লবটুকু শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। সেই মুহূর্তে তারই পর্দাপণে প্রতিটা পায়ের শব্দে আমার বুকের ঠিক মাঝখানে ধূপ পক্ষী হরণ বাজবে। আমি তখন ঘোমটার আড়ালে মাথা তুলে অস্ফুট দৃষ্টিতে তাকাবো, আর মনে মনে বলবো বাকি 8-10টা মেয়ের মতো আমারও সংসার হবে। আমি মনের রং দিয়ে সাজাবো আমার স্বপ্নের পৃথিবীটাকে, যেন শতজনম কুড়িয়ে কুড়িয়ে আনা ভালোবাসা দিয়ে। কিন্তু ঋতুর সব স্বপ্নগুলো আজ সময়ের তারতম্যে চোখের সাগরে বিলীন হয়ে গিয়েছে, যেন আজকের পর ঋতু তিলে তিলে শেষ হয়ে যাবে, অতই গভীরে কোনো এক নতুন কলঙ্কের আধারে ঢাকা পড়বে তার স্বপ্নগুলো। ভাগ্যে এত বড় দুর্নাম নিয়ে ঋতুর পথ চলা কি হবে? নাকি কবে কখন বিলীন হয়ে যাবে মনের অজান্তেই? তখন সংসার কি পারিবে আমায় ঠেকাতে? হয়তো তখন এক আমি
এই সমস্ত কালের পাপ পুণ্যের সাক্ষী হয়ে থাকব। তবে যিনি সৃষ্টি করেছেন তিনি ছাড়া এ জগতে আর কেহ কি আছে যে একটুখানি স্নেহের সঙ্গেও স্মরণ করিবে? নাকি লোকে বলবে না জানিয়া নারীর কলঙ্কে অবিশ্বাস করিয়া সংসারে বরঞ্চ ঠকাও ভালো, কিন্তু বিশ্বাস করিয়া অভাগিনীর দুঃখের ভাগিদার হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না। সন্ধ্যা গনিয়ে রাত অবিরাম চোখের স্রোতধারা নোনা জলের তৃষ্ণার্ত আমি রুমের মধ্যে অন্ধকারে বসেছিলাম। হঠাৎ ওপাশে কারো আসার শব্দ পেয়ে আমি তৎক্ষণাৎ নিজের চোখের জলটুকু মুছলাম অগোচরে। মাথা তুলতেই দেখলাম মা এদিকে আসছেন। আমায় অন্ধকারে বসে থাকতে দেখে তিনি বলে উঠলেন, ঋতু, কখন তুই রুমে আসলি? আর অন্ধকারে এমন বসে আছিস কেন? আমি মৃদু গম্ভীর স্বরে বললাম, এমনি শুয়ে আছি। এখন কেমন লাগছে রে মা তোর? জি ভালো লাগছে। ঋতু, খেতে আয় টেবিলে। না মা, আমার খেতে ভালো লাগছে না। সে কি, রাতে না খেলে শরীর খারাপ করবে যে। একটা পর্যায়ে ইচ্ছে করে মিথ্যে বললাম আমি খেয়ে নিয়েছি, কারণ ওই মানুষটার সামনে গিয়ে নিজেকে দাঁড় করানো আমার কাছে শত তিক্ততার ছুরির আঘাতের মতো বুকে বাঁধবে। তাই নিজেকে সারা রাতই রুমের মধ্যে গুটিয়ে রাখলাম। তবে একটিবারের জন্য চোখের পাতা লাগাতে পারলাম না। ক্ষণে ক্ষণে বিষাদের সুর কানে বাজছিল অবলীলায়, আর বারবারই সেই কথাগুলো স্মরণ হতে মুহূর্তেই সহস্র ছুরির আঘাতে ক্ষত বিক্ষত করলো আমার মন। নিমিষেই ভেঙে চুরমার হলো আমার স্বপ্নগুলো। তাই তো দু চোখে জলে অতই বন্যায় বালিশ ভিজেছে গভীর রজনীতে। নোনা জলের শেষ চুমুক পেতে পেতে কবে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। এইদিকে রাতে ঠিকমতো ঘুম হয়নি আমার। তাই ভোরে গভীর নিদ্রা আচ্ছাদিত আমি হঠাৎ সকালে প্রচণ্ড কোলাহল শব্দে ঘুমটা ভেঙে গেল। প্রথম চাহনিতে কিছুই বুঝতে পারলাম না। কিছুক্ষণ কান পেতে থাকতেই এবার ঠিক শ্রবণ হলো বাড়িতে অনেক লোকের সমাগম। হঠাৎ এত লোক বাড়িতে, তাই খুব চমকে গেলাম আমি। পরক্ষণে নিজেকে প্রচণ্ড কৌতূহল নিয়ে প্রশ্ন করলাম পরম উৎকণ্ঠায়, বাড়িতে কি হয়েছে? এবার নিজেকে তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে বিছানা থেকে উঠলাম মুহূর্তেই। আর বন্ধ রুমের দরজা খুলতেই দেখলাম মায়ের রুমে গোটা কয়েক মানুষের ভিড়। আমাকে উঠতে দেখে সালেহা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আপামনি, আমি তোমার দরজা সকাল থেকে লাগাতার ধাক্কা দিয়ে যাচ্ছি, তোমার কোনো সাড়া শব্দ নেই। এই বলে সাহেলা হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠল, আপামনি, কাকিমা আর নেই। তৎক্ষণাৎ আমি দৌড়ে ছুটে গেলাম মায়ের রুমের দিকে। বিছানার উপর এক টুকরো কাপড়ের ঢাকনাটা সরাতেই মায়ের নিতর দেহ ও মুখটা ভেসে উঠল আমার চোখের সামনে। মানুষটার দিকে তাকাতে তাকাতে নিজেকে বললাম, আমার শেষ বেঁচে থাকার আশ্রয়টা তুমি ছিলে মা। যখন সারা পৃথিবীর মানুষগুলো আমায় তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখেছে, অনায়াসে ঠেলে দিয়েছে দূরে, একটা সময় বেঁচে থাকার ইচ্ছেগুলো হারিয়ে ফেলেছিলাম আমি। ঠিক তখনই মানুষটি মায়ের স্নেহভরা হাত দিয়ে আমায় বুকে আগলে নিয়েছিলেন, দেখিয়েছিলেন এতিম মেয়েটিকে বাঁচার নতুন স্বপ্ন। আর সেই মানুষটাও চলে গেলেন। তাই তো অসহায় অপয়া ঋতু শেষ আশ্রয়টুকু হারাতে বসেছে। আশরাফের মায়ের দাফন কাফন করা হলো। সারা সন্ধ্যা থেকে আশরাফ নিজের রুমে বসে আছেন, একটা দানাও পেটে দেননি। লোকটার এই পৃথিবীতে শুধুমাত্র মাই আপন ছিলেন, আর কেউ নেই ওনার পরিবারে। যতটুকু শুনেছি, ওনার বাবাকে রাজনৈতিক কারণে সন্ত্রাসীরা ধরে নিয়ে যায়। এরপর আর কোনো খবর পাওয়া যায়নি লোকটার। তখন আশরাফের বয়স ছিল মাত্র 2 বছর। মহিলাটি অনেক কষ্টে ছেলেকে মানুষ করেছেন। তবে ভাগ্যে জোটেনি ওনার স্বামী সোহাগ। হয়তো জীবনে অনেক দুঃখ কষ্ট ভোগ করেছেন, তাই তো অন্যের কষ্টগুলো সহজে উপলব্ধি করতে পারতেন। আত্মীয় স্বজন 2-1জন ছিলেন, তারাও সন্ধ্যার আগে নিজেদের বাসায় চলে গেছেন। লোকটা এখন এক মনে একাকী বিষণ্ণতায় রুমে বসে থাকতে দেখে আমি কিচেনের দিকে গেলাম। ভাবলাম কিছু একটা রান্না করব। এইদিকে বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। মা চলে গেছেন এই কথাটা স্মরণ হলেই ভেতরটা কেমন মোচড় দিয়ে কান্না আসতে লাগলো আমার। তবুও নিজেকে সামলে নিলাম। একটা ডিশে কিছু খাবার রেখে সালেহাকে দিয়ে লোকটার সামনে পাঠালাম। আমি দূর থেকে লক্ষ্য করলাম খাবারগুলো সামনে রাখতেই তিনি বলে উঠলেন, আমি খাবো না। সারাদিন থেকে কিছু খাননি ভাইজান, একটা কিছু মুখে দেন। দেখলাম তার কথায় কোনো সায় দিলেন না, তাই সে পুনরায় বলে উঠল, ভাইজান, কিছু একটা খেয়ে নিন, শরীর খারাপ করবে। আশরাফ এখন চোখ জোড়া লাল করে রেগেই বললেন, বললাম তো আমি খাবো না। সালেহা আর দ্বিতীয় কোনো কথা শোনার আগেই খাবারগুলো নিয়ে কিচেনের দিকে চলে আসলো। সত্যি কথা বলতে আমারও খেতে ইচ্ছে করছে না। কেমন যেন বুকের মধ্যে অজস্র ব্যথা হচ্ছে। মাত্র কটা দিন মহিলাটির পাশে ছিলাম,
কিন্তু মনে হয়েছে তিনি জনম জনমের আপন। আজ খুব ভোরে উঠলাম আমি, যদিও রাতে বার কয়েক ঘুম ভেঙেছে আমার, তবু প্রতিদিনের অভ্যাস। সকালে উঠে ফজরের নামাজ পড়া, রুমের মধ্যে লাল বেনারসির দিকে আচমকাই চোখটা পড়ল আমার। মনে মনে হাসলাম খানিকক্ষণ। আজ আমার বিয়ে, কিন্তু বিয়েটা তো আর হচ্ছে না হয়তো, কারণ স্বপ্নগুলো কেমন বদলে গিয়েছে সময়ের তারতম্যে। তাই তো মিথ্যে স্বপ্ন দেখে নিজেকে সান্ত্বনা দেওয়ার একমাত্র মাধ্যমটাই হলো হাসি। পরক্ষণে রুম থেকে বেরোতেই দেখলাম আশরাফ মাথায় টুপে পড়ে এই মাত্র বাড়িতে প্রবেশ করেছেন। হয়তো ফজরের নামাজ পড়ে মায়ের কবরের দিকে গিয়েছিলেন। লোকটাকে দেখে এবার ভাবলাম কিচেনে যাব। আমি একটা কেটলিতে কিছু পানি দিয়ে চা বসালাম। চা বানাতে বানাতে দেখলাম সালেহা ইতিমধ্যে কিচেনে প্রবেশ করলো। আমাকে দেখে বলে উঠল, আপা আমাকে দেন, আমি কাপগুলো ধুয়ে দিচ্ছি। আমি তাকে ইশারা দিয়ে বললাম একটি কাপ চা যেন আশরাফের রুমে দিয়ে যায়। সে তৎক্ষণাৎ এক কাপ চা আশরাফের রুমে ডেকে নিয়ে চলে গেল। আজ আশরাফের মায়ের মৃত্যুর 15 দিন পার হয়েছে। এক দুপুরে আমি আমার রুমে বসেছিলাম, হঠাৎ আশরাফ এসে বললেন আমি যেন লাল বেনারসিটা পরে রেডি হয়ে থাকি। এটা বলেই নিজের রুমের দিকে দ্রুত চলে গেলেন। আশরাফের এই কথাটা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। বিগত দিনগুলো সত্যি কথা বলতে আমি মন থেকে মুছে দিয়েছিলাম আমার বিয়ে হবে বা আমি বউ সাজবো, কিন্তু আজ আশরাফের এমন কথা শুনে আমি খুব চমকে গেলাম। যদিও আমার জীবনের কাহিনীটা আশরাফের জানা, কিন্তু সদ্য আকস্মিক ঘটনা হলো আমি অন্তঃসত্ত্বা। এই কথাটা জানার পরও যে কোনো লোকই সেই মেয়েকে বিয়ে করতে রাজি হবে না, কিন্তু আশ্চর্য, আশরাফ সব কিছু জেনেই আমাকে বিয়ে করতে চাচ্ছেন। বিষয়টা আমাকে অতি আশ্চর্য করল। এইদিকে আমি আমার রুমে বসে বিয়ের বেনারসিটা নিজে নিজে পড়ার চেষ্টা করেছিলাম। ঠিক তখনই সাহেলা রুমে প্রবেশ করলো, সাথে তার 14 বছরের মেয়ে। আমার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একরাশ হাসি রেখে বলে উঠল, আপামনি ভাইজান হঠাৎ আমায় বলে উঠলেন আপনাকে যেন বেনারসি পরিয়ে দেই। ভাইজানের মুখে কথাটা শুনে আমি বুঝে গিয়েছিলাম আপনাদের আজ বিয়ে। আমি মূর্খ সূর্খ মানুষ, তাই ভাবলাম আমার মেয়েকে নিয়ে আসি। আমার মেয়ে পারুল আপনাকে সাজিয়ে দেবে, বাড়িতে সারাদিন সাজগোজ করে। দেখবেন আন্টি আমি কিভাবে সাজিয়ে দিই আপনাকে। ছোট মেয়ে পারুলের এমন সৌহার্দ্য দেখে আমার খুব ভালো লাগলো। বাড়িতে তেমন একটা আয়োজন নেই, 5 থেকে 7 জন লোক, আর সাথে কাজী সাহেব আশরাফের রুমে বসে আছেন। এইদিকে আমি সালেহা ও তার মেয়ে পারুল। মেয়েটি সারাক্ষণ আমার পাশে বসেছিল। সালেহা কিচেনে রান্নাবান্নার আয়োজনে ব্যস্ত। হঠাৎ একজন লোক কাজী সাহেবকে নিয়ে রুমে প্রবেশ করলেন। যাই হোক, অবশেষে অভাগিনীর কপালে বিয়েটা সম্পূর্ণ হলো। পারুল আমাকে কনে সাজিয়ে আমার রুমটায় একা রেখে চলে গেল। আমি বধূ সেজে আমার রুমে বসে আছি, তবে মনের মধ্যে হাজারো প্রশ্ন। লোকটা এত কিছু জানার পরও কেন আমাকে বিয়ে করলেন? আজ আমাদের বাসর রাত। প্রতিটি নারীর কল্পনায় এই রাতটি যেন স্বপ্ননীল বর্ণের রাঙানো রাত, ভরা পূর্ণিমায় নৈরিত ইমোজ। আজ জ্যোৎস্নায় প্লাবিত, চারিদিকে স্রোতে প্রতিফলিত রূপালী আভা। কনকনে মৃদু ঠান্ডা বাতাস এসে শিহরিত করছে আমার মন। যদিও তেমন সুন্দর করে সাজানো হয়নি আমাদের ফুলসজ্জার ঘর, তবুও মনের রং দিয়ে আমি সাজিয়েছি আমার স্বপ্নের বাসর। অভাগিনী ঋতু কখনো ভাবেনি আমার বিয়ে হবে, আমার সংসার হবে। তবুও এই কলঙ্কময় জীবনে শত তিক্ততার পরে যেন বেঁচে থাকার অন্তিম অনুপ্রেরণা। খানিকক্ষণ নীরবতার পর হঠাৎ আশরাফ ঘরে প্রবেশ করলেন। আজ মানুষটাকে অনেকটা কাছ থেকেই দেখলাম। আমার সকল কষ্ট ও যাতনা নিমিষেই নিজের করে নিলেন। শেষ সাথে হঠাৎ আমি ওনাকে প্রশ্ন করলাম, এত কিছু জানার পর কেন বিয়ে করলেন আমায়? কারণ এই একটি প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আশরাফ তৎক্ষণাৎ বলে উঠলেন, সামাজিক অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা রক্ষা করা আমাদের কাজ। সমাজে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত লড়াই করি। যেমনি আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তেমনি ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ানোর আমাদের দায়িত্ব। আর যদি বলি সাধারণ নাগরিক হিসেবে সেটা আমার কর্তব্য। তবে এছাড়া তোমাকে বিয়ে করার আরও 2টো প্রধান কারণ আছে। প্রথমত, মা মারা যাওয়ার সময় মায়ের শেষ ইচ্ছা ছিল আমি যেন তোমাকে বিয়ে করি, তাই মাকে আমি কথা দিয়েছিলাম। দ্বিতীয় কারণ একান্ত আমার মনের, সেটা না হয় আস্তে আস্তে বুঝতে পারবে। তবে এতটুকু বলতে পারি, ঋতু তুমি খুব ভালো মেয়ে, সত্যি তুমি খুব ভালো একটা মেয়ে।
আশরাফের মুখে এমন সম্প্রীতি দেখে সত্যি আমি মুগ্ধ হলাম। তাই পরমানন্দে নিমিষেই চোখে জল বেরিয়ে আসতে লাগলো আমার। তারই অগোচরে ঘোমটার আড়ালে চোখের কোণে জমে থাকা জলগুলো মুছলাম। যদিও মানুষটা হাসি মুখে আমায় মেনে নিয়েছে ঠিকই, কিন্তু তবু মনের মধ্যে একটা কষ্ট থেকে গেল। আমি মানুষটাকে আমার পবিত্রতা দিতে পারলাম না। বিয়ের 1 সপ্তাহ পরের ঘটনা। হঠাৎ আশরাফ কিছু কাগজপত্র নিয়ে এসে আমার পাশে বসলেন। আমি খুব অবাক হলাম। পরক্ষণেই তিনি আমায় জিজ্ঞেস করলেন, ঋতু, তোমার জীবন ঘটা অমানবিক নির্যাতন ও দায়ী মানুষের কি শাস্তি দিতে চাও? আমি স্বাভাবিকভাবে মাথাটা নাড়িয়ে বললাম, সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ ঋতু, তুমি চাইলে সেটা সম্ভব। জি, কিভাবে? এই সব অপরাধের সাক্ষী একমাত্র তুমি নিজেই। তাই তোমাকে আদালতে খোলাখুলি সব কিছু বলতে হবে। আমি ওনার কথা শুনে চমকে গেলাম। তাই তৎক্ষণাৎ বলে উঠলাম, আমি আপনার বিবাহিত স্ত্রী। লোক সমাজে এসব জানলে তোমার কি সম্মান নষ্ট হবে না? আমি না হয় সেটা বিসর্জন দিলাম, তবু যদি তোমার সাথে করা অন্যায়ের প্রতিবাদ তো করতে পারবো আমি, আর সেটাই আমার কাছে বড় অর্জন, বড় সম্মান। দেখো ঋতু, অন্যায়কে যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে তোমার মতো দেশে হাজারো লক্ষ নারী আজ পুরুষতান্ত্রিক হিংস্রতার শিকার হয়ে অকালে প্রাণ হারাচ্ছে। তুমি কি চাও না এই লোকেদের শাস্তি হওয়া উচিত? আশরাফের মুখে কথাগুলো শুনে প্রথমে আমি ইতস্ততা করলাম, কিন্তু তিনি আমায় বুঝালেন। আমি রাজি হলাম। মামলা চলাকালীন 2 মাস পরের ঘটনা। আজ আদালতের শেষ শুনানি। আমার কাকাতো ভাই ইমরানের 7 বছরের কারাদণ্ড হয়েছে ও তার পরিবারের বাকি সদস্যের 6 মাসের জেল, অনাদায়ে 50,000 টাকা জরিমানা। জব্বার ও কাসেমের 2 বছরের জেলও বাকি, একজন পলাতক। আদালত থেকে বের হয়ে আজ আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হ্যাঁ, যত কষ্টই হোক আমার, কিন্তু সেই নরপিশাচদের তো শাস্তি দিতে পেরেছি। অতঃপর 22 বছর পরে ঘটনা। আমার পুত্র রোহান আজ সেনাবাহিনীতে চাকরি করছে। যদিও আশরাফ ছেলেটিকে নিজের ছেলের মতো দেখছেন, কখনো বুঝতে দেননি সে আমার জারদ সন্তান। সেজন্যে এই মানুষটার কাছে আমি চিরদিনই কৃতজ্ঞ থাকব। আমার মতো অবলা ঋতুর পাশে এই মানুষটাকে আমি পেয়েছি, সেজন্য হয়তো আমি হেরে গিয়েও জিতেছি। আমার মতো ঋতুর পাশে যদি সময় সময়ে কেউ একজন পাশে দাঁড়ায়, তাহলে হয়তো আমার মতো একটি প্রাণ আবারও বেঁচে যাবে। ধন্যবাদ বন্ধুরা।